নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ নিয়ে আমি স্মৃতি আপনাদের সঙ্গে। ইনফেকশন এই কথাটার সঙ্গে আমরা সকলে পরিচিত। এমন কোনো মানুষ নেই যিনি ইনফেকশন কথাটা শোনেননি বা ভোগেননি। শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন হতে পারে, চোখে, নাকে, মুখে, গলায়, পেটে, রক্তে, কিডনিতে, লিভারে, যে কোনো জায়গায়। আর এখন তো হালফিলে জল থেকে যে সমস্যাটা তৈরি হচ্ছে অ্যামিবা, সেটাও এক ধরনের আতঙ্ক। তো এই সমস্ত ইনফেকশন থেকে বাঁচার উপায় কি, আর হোমিওপ্যাথি এর সঠিকভাবে নিরাময় কিভাবে করছে, তার পুরোটাই আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবেন প্রত্যেক দিনের মতো আজও, প্রত্যেক রবিবারের মতো আজও যিনি আমাদের সঙ্গে রয়েছেন, শহরের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন। ডাক্তার মল্লিক, আপনাকে স্বাগত। ডাক্তার মল্লিক, ইনফেকশন এই কথাটার সঙ্গে আমরা সকলে পরিচিত, কিন্তু প্রথমে আমি যদি গলায় ইনফেকশনটা খুব বেশি আমরা ভুগি বা থ্রোট ইনফেকশন যেটাকে আমরা বলি, এটার কারণ কি এবং হোমিওপ্যাথি কতটা নিরাময় করছে? এই গলা ইনফেকশনে আমরা তো গলা দিয়ে কথা বলি, তো এই জন্য যারা অধ্যাপনা করেন এবং যারা রাজনীতি করেন জোরে জোরে কথা বলেন, এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং এছাড়াও যেটা বলার ব্যাপার হলো যে এছাড়াও কিন্তু আমরা অনেকে দেখবেন গরম চা খেতে ভালোবাসেন, আর অনেকে আবার ঠান্ডা জল খেতে ভালোবাসেন। এই দুটোই কিন্তু গলার ইনফেকশনের কারণ। এই জন্যে মোটামুটি টেম্পারেচারটাকে লো করে নিতে হবে। গরম চা খাবেন না, আবার ঠান্ডা জলও খাবেন না নর্মাল। এটা কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়। আর রাজনীতিবিদের জন্য যারা জোরে কথা বলেন তাদের জন্য আমরা এই ট্রিটমেন্ট করি এবং সাকসেসফুল ট্রিটমেন্ট। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার এক ব্যাংকের ম্যানেজার রুগী হয়েছিল, তার ওই গলার ভেতরে টিউমার হয়েছিল এবং তিনি কথা বলতেন না, এবং তাকে ইএনটি স্পেশালিস্ট বলেছিল যে রেস্ট্রিক্টেড ভয়েস, আপনি কথা বলবেন না। তো উনি কথা বলছেন না, সব লিখে লিখে বলছে, আর উনি কথা বলতে ভালোবাসেন। তখন তার কিছু কিছু কাস্টমার এসে বলছে যে তোমাদের ম্যানেজার কি বোবা? তখন উনি রেগে গেছেন। তারপরে বললেন, ডাক্তারবাবু আপনাদের হোমিওপ্যাথি কোনো ওষুধ আছে? আমি বললাম আপনি কথা বলবেন লো ভয়েসে, আমাদের ওষুধ খাবেন। উনি খুব ভালো হয়ে গেলেন তাড়াতাড়ি। বললো, স্যার আমি এই যে কথা না বলার জন্য যে মানুষের টিটকারিটা আমি শুনতে পাচ্ছিলাম না, সে আমাকে খুব হাইলি অবলাইজ টু মি, এবং তে আমাকে এরকম ঘটনা ঘটে। এবং গলার ইনফেকশন আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় কি হয় যে তাড়াতাড়ি খাই, সেই জন্য আমাদের যে নিঃশ্বাস নেওয়ার জায়গা এবং কথা বলার জায়গাটা আলাদা। কথা বলতে বলতে যদি আমরা খাই তাহলে অনেক সময় সেখানে কিন্তু ইনফেকশন হয়ে খাদ্যদ্রব্য ঢুকে যায়, বিষম খাওয়া বলে, সেই বিষম খাওয়ার। এবং সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে হঠাৎ করে সেটা লাইফ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। সেখানে কিন্তু করবেন পিঠে কিন্তু এইভাবে যদি চাপ দেন, তখন কিন্তু যেমন এক্ষেত্রে ফর এক্সাম্পল একটা বোতল, রাবারের বোতলকে যদি আপনি ছিপিটা খোলেন, চাপ দিলে কিন্তু খুলে যাবে, সেইটা কিন্তু করতে হবে। না হলে কিন্তু ওই সময় কয়েক সেকেন্ডের জন্য কিন্তু মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাই গোলাতে ইনফেকশন, তার সঙ্গে সঙ্গে আমরা যে জল খাচ্ছি, খাবার খাচ্ছি, এবং পচা খাবার মানে ভাবছেন আপনি কিন্তু ফ্রিজে রেখে খাচ্ছেন, ফ্রিজে 2-3 দিনের বেশি পচা খাবার খেলে হবে। এবং যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা কিন্তু বাইরে যে এখন যে বিরিয়ানি খাচ্ছেন, এবং সেই বিরিয়ানিটাও এখন কম পয়সায় বিরিয়ানি আমরা খেতে ভালোবাসি, সেটা যে কতটা হাইজিনিক, সেই হাইজিনটা মেনটেন না করলেও সেখানে কিন্তু গলা থেকে থ্রোট এবং স্টোমাক পর্যন্ত চলে যেতে পারে। এবং নিউট্রিশন ডেভেলপমেন্ট না হওয়ার কারণে আপনার কিন্তু সার্বিক দুর্বলতা এবং সেই সঙ্গে অসংখ্য রোগের সম্ভাবনা, এবং পেটের যে ডায়রিয়া হতে পারে, এবং সেই ডায়রিয়াটা কিন্তু বমি হতে পারে, এবং তাতে ফুড পয়জনিং হতে পারে। এবং এক্ষেত্রে হয়তো ফুড পয়জনিং আপনার যে কোনো লোক হতে পারে এইসব খাবার খেলে। এক্ষেত্রে আমি আজকে এই স্টুডিওতে বসে একটা ওষুধ বলছি, প্রিলিমিনারি আর্সেনিক 30 যদি খেয়ে নেন তাহলে কিন্তু লাইফ সেভিং হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু এই ব্যাপারে আপনাকে পূর্ণ সহযোগিতা করতে পারবে। এবং যদি বমি বেশি হয়, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ওআরএস খাবেন এবং ইলেকট্রল পাউডারের জল খাবেন, এবং সম্ভব হলে লিকার চা খেতে পারেন, এবং জলটা কিন্তু বেশি খেতে হবে। এবং যদি কিছু না থাকে তখন কিন্তু আপনি লেবু চিনির একটা নির্দিষ্ট মিশ্রণে 1 চামচ করে দিয়ে, একটা হাফ লেবু দিয়ে সেই জলটা যদি বারবার খান, শিশু এবং পুরুষ মহিলা যে কোনো লোকই এক্ষেত্রে ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাবে এবং তার জীবনটা রক্ষা পেয়ে যাবে। আচ্ছা স্যার, এবার একটু আমি বাচ্চাদের বিষয়টা জানতে চাইবো। বাচ্চাদের টনসিল বা গলা ইনফেকশন বা টনসিল ইনফেকশন, এই বিষয়গুলো কিন্তু বাচ্চারা প্রচুর ভোগে, তো এইটাতে আপনি কি পরামর্শ দিচ্ছেন বা কিভাবে চিকিৎসা করেন আপনি? খুব মূল্যবান কথা বলেছেন। ম্যাক্সিমাম বাচ্চাদের টনসিল এফেক্ট হয়, তার কারণ ঠান্ডা লাগার প্রবণতা থাকে। অনেক সময় তাদের ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস, আমরা যেটাকে বলি টিউবারকুলার ডায়াথিসিস, এবং একটা রিসেন্ট এবছর একটা প্রিকশন দিয়েছে আবহাওয়াবিদেরা
যে এবছর শীত বেশি পড়বে, এবং সেই জন্যে আমি বলবো এবছর কিন্তু ওই বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়ার জন্যে ডিসেম্বর টু ফেব্রুয়ারি কোনো টিকিট কাটবেন না, কারণ এটা কিন্তু গ্লোবাল ব্যাপারেই হচ্ছে, এই ঠান্ডাটা এত পড়বে এটা কিন্তু সহ্য করতে পারবে না, এবং গ্রামের দিকের লোকে বেশি হবে। এবং এই যে বললাম ঠান্ডা জল খাওয়া, বরফ খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলো বাচ্চার টনসিল হয়। আর টনসিলের কিন্তু অপারেশনের কথা বলা হয়, কিন্তু এই টনসিল হচ্ছে কি আমরা বলি পুলিশম্যান মানে ও কিন্তু আমাদের যে ব্যাকটেরিয়া এনলাপ করে নিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখে, কিন্তু যদি ওটাকে কেটে ফেলা হয় তাহলে দারোয়ানহীন ঘরের মতো হয়ে যাবে। এবং এক্ষেত্রে এখন বর্তমানে সুখের কথা যে স্ট্যাটিস্টিক্যালি কিন্তু টনসিল অপারেশনে আর করতে হচ্ছে না, অনেকটাই কমে গেছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার একটা সাফল্য, এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে টনসিল ভালো করে দেওয়া যায়, এবং ওই বাচ্চাকে ভবিষ্যৎ জীবনে যে কোনো ইনফেকশনের একটা প্রিলিমিনারি প্রোটেকশন দেওয়া সম্ভব। অতএব টনসিল হয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু গ্রহণযোগ্য এবং খুব ভরসাযোগ্য বলা যায়। একেবারে স্যার, মহিলাদের যোনিতে বা যৌনাঙ্গে ইনফেকশন, এটাও কিন্তু মাঝবয়সী মহিলাদের অনেকের হয়, অনেকে আবার যারা অফিস কাচারি করেন, যাদের বাইরে টয়লেট ইউজ করতে হয়, অনেকেরই হয়। তো এই ইনফেকশন থেকে বাঁচার উপায় কি মহিলাদের? এক্ষেত্রে বলবো যে মহিলা এবং পুরুষ প্রতি যে আপনার যৌনাঙ্গ পরিষ্কার করার একটা ব্যাপার আছে, এবং পুরুষদের ক্ষেত্রেও ওখানে একটা ময়লা জমে যাকে বলে সেগমা, এবং সেগমাটা যদি ঠিক পরিষ্কার করা হয় সেখানে ইনফেকশন হয়ে ওখানে কিন্তু ঘাও হয়ে দুর্বিষহ অবস্থা শুরু করতে পারে। এবং আমি বলবো যখন বিবাহিত মহিলারা যৌন সঙ্গম করেন তখন পূর্বে পেচ্ছাপ করে নেবেন, আবার হয়ে যাবার পরেও কিন্তু প্রস্রাবটা করবেন, তাতে কিন্তু যৌন নালীটা পরিষ্কার থাকবে, এবং আপনারা সম্ভব হলে ওখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে মিলিত হবেন, এবং যারাই মিলিত হন তারা কিন্তু সেই পরিচ্ছন্নতা বা হাইজিনটা মেনটেন করলে ওখান থেকে ইনফেকশনের সম্ভাবনা কমে যাবে। আর একটা হচ্ছে যে এই সাদা সাপ, আমি আগে অনেক জায়গায় বলেছি যে সাদা সাপ কিন্তু নর্মালি ঠিক আছে, কিন্তু বেশি এবং চটচটে এবং বিভিন্ন কালারের হলে ভাবতে হবে যে এটা কিন্তু একটা রোগ। এবং এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, অনেক সময় যৌনাঙ্গে মধুর মতো গন্ধ ছাড়ে, তো অনেকে খুব উৎসাহিত হয় যে মধু মানে খুব ভালো, কিন্তু এটাও একটা রোগের লক্ষণ, এবং সেটাও আমাদের ওষুধ দিতে হবে। এবং এই যে আমরা অনেক সময় যৌনাঙ্গ পরিষ্কার মানে ভাবি কি, যৌনাঙ্গ পরিষ্কার মানে ভাবি যে আমরা সাবান দিয়ে পরিষ্কার করব, কিন্তু না, প্রকৃতিগতভাবে সাবান অবশ্যই দিতে পারি, কিন্তু বেশি নয়, কারণ সাবানের মধ্যে সোডা থাকে যে যৌনাঙ্গকে কিন্তু আরও বেশি ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে গরম জল করে তুলো দিয়ে স্বাভাবিক মাত্রায় যদি আমরা করি তাহলে ওটা ভালো থাকবে। এবং আরেকটা ব্যাপার এ প্রসঙ্গে বলি, কোনো মহিলাই যেহেতু জেনিটালি এটা ওপেন, সেই জন্য কখনোই পেছন থেকে সামনে জল শৌচ করবেন না, কারণ তাতে যে পায়খানার সঙ্গে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন জেনিটালিতে চলে গেলে সেখানে কিন্তু ওই মানে ইনফেকশন হয়ে ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং এখনো পর্যন্ত যে সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যা পৃথিবীতে কিন্তু এটা মাত্রাতিরিক্ত বাড়ছে। আর একটা কি না, এই যে ইনফেকশন হওয়ার যদি কেউ মহিলারা অতিরিক্ত তার শয্যাসঙ্গিনী চেঞ্জ করেন, এবং সেই শয্যাসঙ্গী এই জন্য এইডস থেকে শুরু করে গনোরিয়া এবং এই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিহত করার জন্য বলবো বিশেষ ক্ষেত্রে ছাড়া কন্ডোম ব্যবহার করলে কিন্তু অনেকটাই প্রোটেকশন করে দেওয়া যায়। আমাদের এই কন্ডোমটা ব্যবহার করা, এবং অনেক সময় যারা কিছু মনে করবেন না, অনেক সময় তারা কম দামি যে কন্ডোম ব্যবহার করেন অনেক সময় ফেটে যায়, এবং সেই ফেটে যাওয়ার কারণেও কিন্তু এটা হতে পারে। এবং এইডস যদি ফেটে যায়, সেই স্পাম থেকে যদি কেউ সংক্রামিত ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আসে, তার কারণে কিন্তু তার যৌনাঙ্গ যেমন ইনফেকশন হয়, ভবিষ্যতে তার পুরো বডি ইনফেকশন হয়ে যায়, দ্যাট ইজ ইমিউনিটি পাওয়ারটা চলে যায়, তার কিন্তু মৃত্যু অবসম্ভাবী। এবং সেই জন্যে আমাদের এই প্রোটেকশন এবং যে কোনো ইনফেকশন থেকে যদি আমরা ঠিক থাকি তাহলে কিন্তু আমরা অনেক রোগকে একেবারে, অর্থাৎ যৌন জীবন নিয়ে কিন্তু অনেকেই আমরা ভাবি না, কিন্তু এটা ভাবা দরকার। অনেকে হয়তো খুব হালকা ভাবে নি, কিন্তু শরীরের একটা অনেক বড় অংশ এটার উপরে ডিপেন্ড করছে। তাই এটাকে অবহেলা না করে সঠিকভাবে চিকিৎসকদের পরামর্শে যৌনাচার বা যৌন জীবন উপভোগ করা উচিত। স্যার, রক্তে ইনফেকশন, এটা তো একটা মারাত্মক ইনফেকশন, মানে পুরো বডি ড্যামেজ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। একদম, রক্তে ইনফেকশন ভেরি ডেঞ্জারাস, কারণ রক্তে ইনফেকশন মানে ওটাকে মেডিকেল টার্মে বলা হয় পাইরেক্সিয়া। এবং আমার জীবনে আমি তো আগে গ্রামে গ্রামে মানে অ্যাকচুয়ালি ফেরিওয়ালার মতো চেম্বার করেছি, মানে একদম নারায়ণগড়, বেলদা। তো আমার তখন একটা বন্ধু মানে পরিচিত হয়েছিলাম, তার হচ্ছে একটা সোনার দোকান আছে, সেই সোনার দোকানে প্র্যাকটিস করতাম। তো একদিন একজন ভদ্রলোক এসছেন, উনি একটি নার্সিংহোমের মালিক, বলে স্যার আপনি এখানে বসে আছেন? আমি কেন?
না বলে আপনি একটা কি কাজ করেছেন জানেন না, কি কাজ করেছেন না, বলছে একটা মেয়ে যার আমরা নার্সিংহোমে এমডি ডাক্তার দেখিয়ে তার জ্বর ভালো করতে পারি না, ট্যাক্সিম বলে অ্যান্টিবায়োটিক্স, মোর ভ্যালুয়েবল অ্যান্টিবায়োটিক্স দিয়ে আপনার ওষুধে ভালো হয়ে গেছে, এবং সে তাকে পাইরোজেন দিয়েছিলাম, এবং সেই পাইরোজেন দেওয়ার পর তার মানে এই যে হোমিওপ্যাথি ওষুধে এরকম ক্রিটিক্যাল পজিশনে ভালো রাখতে পারে এবং ব্লাড পিউরিফাই করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক জার্ম কিন্তু এখানে আসতে পারে। আরেকটি পেশেন্টের কথা বলবো, সেটা হচ্ছে সেলুলাইটিস। হোমিওপ্যাথির বিউটিটা কোথায়? সেই পেশেন্ট একদম কিছুদিন আগেই, বছর দুয়েক আগে আমাকে, শুক্রবার দিন আমি চেম্বারে বসি না, সে আমাকে ফোন করছে যে আপনাকে স্যার আজকে একটা রুগী দেখতে হবে, রুগীর সেলুলাইটিস হয়েছে, তার হাত এবং পা যদি বাঁচে তো হাত পাটা বাদ দিতে হবে, আর যদি না বাঁচে তার মৃত্যু হবে, তা আপনাকে একটা ওষুধ দিলাম। আমি তো শুক্রবারে বসি না, সে আমাকে একটু থ্রেটই করলো, বলে আপনি একটা পেশেন্টকে বাঁচানোর জন্য বসবেন না? তাই বলে আপনি আমাকে এরকম থ্রেট দিচ্ছেন কেন? বলে আপনার আমি বই পড়েছি, আপনাকে আমি নিজেকে আপনার ছাত্র বলে মনে করছি, আপনাকে আজকে আসতে হবে, আমার নাতনির এই সমস্যাটা হয়েছে। তো আমি তার হিস্ট্রি নিলাম, তাতে হিস্ট্রি হচ্ছে ওর মায়ের পেটে থাকা অবস্থায় তার টিউবারকুলোসিস হয়েছিল, তা আমি একটা ওষুধ দিয়েছিলাম। তখন আমি এইরকম পেশেন্ট যে বাঁচবে আমি জানি না, তো রবিবার দিন ফোন করছে, স্যার সোমবারে আপনি কলেজ স্ট্রিটে 12টা থেকে বসেন, আপনাকে 10টার সময় আসতে হবে। আমি কেন? না ও বেঁচে গেছে, ওর হাতটা বাদ দিতে হয়নি, পায়ের একটা জায়গায় পচে গেছে, ওরা মেডিকেল কলেজে ট্রান্সফার করেছে, তাই আপনাকে দেখিয়ে আমি নিয়ে যাব। সেই পেশেন্টটা পুরোপুরি ভালো হয়েছে, পায়ের কিছু অংশ পচে গেছে, সেটা নষ্ট হয়েছে, কিন্তু বাচ্চাটা চলতে পারে। এরকম কন্ডিশনেও যে এরকম একটা অসাধ্য রোগের ক্ষেত্রেও হোমিওপ্যাথি তার গ্রহণযোগ্যতা আছে, এবং সেই বাস্তবসম্মত আমার কাছে সেই পেশেন্ট এখনো স্টিল টুডে আছে, তারা আমাকে খুব বিশ্বাস করে। তাই ইনফেকশন, আরেকটা ইনফেকশনের কথা বলবো, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের যখন গ্যাংগ্রিন হয়, এবং সেই ডায়াবেটিস পেশেন্টের গ্যাংগ্রিন, আমার কাছে এরকম অসংখ্য পেশেন্ট আছে বলে পাটা বাদ দিতে হবে, এবং সেই পাকে তো বাদ দিতে হয়নি, সে নর্মাল লাইফ ডিল করছে। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ আপনার কার্যকরী ভূমিকা নিতে পারে। এবং এক্ষেত্রে আরেকটা যদি সম্ভব হয়, একটা জুতো পাওয়া যায়, সেই জুতোটা যদি ব্যবহার করেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, এই ডায়াবেটিস গ্যাংগ্রিনের হাত থেকেও কিন্তু আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। আচ্ছা, সেই জুতোটার উপকারিতা কি? উপকারিতা হচ্ছে সেফ থাকবে এবং বাইরের ব্যাকটেরিয়াল ইনফেকশনটাতে রক্ষা পাবে, পায়ের মাধ্যমে সেটা ঢুকবে না। অথচ আমাদের হোমিওপ্যাথি ওষুধ খেলে তার কিওরটা, এবং এমন পেশেন্ট পেয়েছিলাম তার পুরো চামড়া চলে গেছে, একদম নার্ভগুলো দেখা যাচ্ছে, হাড়গুলো দেখা যাচ্ছে, সে পেশেন্ট এখন নরমাল হয়েছে। কেন? ইমাজিন, আমরাও, এটাই তো সফলতা, এখানেই তো সফলতা, এবং মল্লিক মেথড এখানেই সফল। এবং স্যারের দীর্ঘ 40 বছরের গবেষণা, সঙ্গে অবশ্যই 90টিরও বেশি বই, এতটা নিজেকে তিনি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, বাস্তবিক জীবন থেকে অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু সমৃদ্ধ করেছেন নিজের চিকিৎসা ক্ষেত্রটা, এবং যার পোশাকি নাম মল্লিক মেথড, যেখানে কোনো মেথড, কোনো প্যাথি কাজ করেনি এমন মুমূর্ষু রোগী, স্যার যেগুলোর ছোট ছোট গল্পের মাধ্যমে উল্লেখ করলেন, তারাও কিন্তু ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে এসে উপকৃত হয়েছেন, নিরাময় পেয়েছেন। আর আপনি যদি দুরারোগ্য কোনো ব্যাধিতে অনেকটা দেরি হয়ে গেছে, হাল ছেড়ে দিয়েছেন, হতাশ হবেন না। আসুন ডাক্তার প্রকাশ মল্লিকের সঙ্গে একবার দেখা করে যান। তার শুধু সুবক্তা হিসেবে তার মন ভালো করা কথাই নয়, তার চিকিৎসাও কিন্তু আপনাকে রোগ জ্বালা থেকে নিরাময় ঘটাবে আপনার, এবং মুক্তি দিতে পারে আপনাকে যন্ত্রণা থেকে। দেখুন, 2টি বুকিং নাম্বার যাচ্ছে আমাদের স্ক্রিনে, মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার 2টি লিখে নিন, যে কোনো একটিতে ফোন করুন, এবং ডাক্তার প্রকাশ মল্লিককে যে কোনো রোগের বিষয়ে, ক্যান্সার হোক, টিবি থেকে শুরু করে কিডনি, লাংস, যে কোনো রোগে, জটিল থেকে জটিলতর রোগে কিন্তু সফলতার রেকর্ড রয়েছে স্যারের কাছে, ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে, মল্লিক মেথডে। তাই দেরি না করে তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করতে হবে। স্যার, অফ দ্য রেকর্ড আমরা গল্প করতে করতে একটা ছবি দেখছিলাম, যেটা দেখে আমার গা শিউরে উঠলো। মানে এতটা দগদগে ঘা হয়ে গেছে, পুরো পচে যাওয়ার মতো। কোথাও চোট আঘাত, আমি শুধু ওই ডায়াবেটিক গ্যাংগ্রিন বলছি না, কোথাও চোট আঘাত পেয়ে দীর্ঘদিনের ভেতরে ঘা হয়ে গেছে, ওপরটা শুকিয়ে গেছে, পরে সেটা বিশাল আকার নিয়েছে। সেরকম পেশেন্ট প্রতিদিন পাই। এ প্রসঙ্গে যেহেতু ইনজুরির কথাটা বললে, একটা খুব জটিল রোগ হচ্ছে পার্কিনসন ডিজিজ। এবং পার্কিনসন ডিজিজ যে মোহাম্মদ আলী, এবং যিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রায় 8 বার, তার একটা সামান্য আঘাতের জন্য পার্কিনসনের বেসাল গ্যাংলিয়াটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওনার মৃত্যু পতিত হয়েছে। কিন্তু এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা বিরাট আশীর্বাদ, যদি ওই আঘাত লাগার সময় আমরা কোনো ওষুধ দিতে পারি, এবং পোস্ট মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রচুর সাফল্য লাভ করতে পারি। এবং পিটি
পিটি ঊষা আমাদের কলকাতার ভোলানাথ চক্রবর্তী, যিনি আর এশিয়াডে আর অংশগ্রহণ করতে পারছিলেন না, তিনি কিন্তু এই ভোলানাথ চক্রবর্তীর ওষুধ খেয়ে যা টেন্ডন নর্মাল হয়ে গিয়ে যিনি সাফল্য পেয়েছিলেন। এবং এই জন্য বলবো যে এই যে যারা খেলোয়াড় যা আজকের যে আঘাত পাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সেটা চরম পর্যায়ে চলে যেতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে পূর্ণ নিরাপত্তা দিতে পারে, এইটুকু বলতে পারি। একদম স্যার, পোস্ট মেডিসিনের কথা যখন উঠলোই, এই বিষয়টাও আপনার কাছে একটু জেনে নিতে চাইবো। হ্যাঁ, পোস্ট মেডিসিনের অনেকে এই যে আঘাত লাগা এবং সেই সময়ের জন্যে, এবং অনেক সময় দেখা গেছে যে যাদের হাড় ভেঙে গেছে, প্লাস্টার করেছেন, তারপরে প্লাস্টার করার পরে মোটামুটি চলছে, কিন্তু পুরো হারমোনি অব দি লাইফটা পাচ্ছেন না, সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আপনার এটা ভালো করে দিতে পারে। এবং আমরা এরকম অনেক পেশেন্ট পাই, এবং আমার একটা পোস্ট মেডিসিনের একটা প্রবন্ধ বেরিয়েছিল, সেখানে বিদেশি অনেক লোক যারা মেন্টাল সাইকোলজিক্যাল প্রভাবে হাঁপানি, মানে তার শ্বাসকষ্ট আসতো, তার রান করতে পারতো না, সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তার সেই মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেমটা চলে গেছে, সে কিন্তু যথাযথ সাকসেস পেয়েছে। এবং পোস্ট মেডিসিন নিয়ে আমাদের গবেষণা চলছে, এবং আমি অনেক পোস্ট মেডিসিনের উপরে পেশেন্ট, আমি বিভিন্ন ক্লাবে যারা খেলাধুলা করে তাদেরকে আমি এটা অনুপ্রাণিত করার চেষ্টা করি যে আজকের সমস্যাটা সমস্যা নয়, এই সমস্যাটা ভবিষ্যতে একটা বহুত বড় সমস্যা আনতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেই বড় সমস্যার হাত থেকে রক্ষা করে দিতে পারে। তাই পোস্ট মেডিসিনের ক্ষেত্রে পোস্ট ম্যানেজার বলবো, এবং আমি পোস্ট ম্যানেজার কোচেদেরকে বলবো, তারা যেন বলে যে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে ভবিষ্যৎ জীবনটা তার সুরক্ষিত থাকবে, নচেত এই আঘাতজনিত কারণে ভবিষ্যতে তার প্যারালিসিস পর্যন্ত হতে পারে, সেই প্যারালিসিসকেও প্রতিহত করে দিতে পারে হোমিওপ্যাথি। একদম স্যার, আপনাকে যখন স্টুডিওতে আজকে পেয়েছি, একদম সাম্প্রতিকতম আমি দক্ষিণের রাজ্যগুলোর ক্ষেত্রে, বিশেষ করে কেরলের ক্ষেত্রে অ্যামিবা, কেউ বলছেন মস্তিষ্ক খেকো, কেউ বলছেন যে ব্রেন, সেটা একেবারেই যেন ব্রেনই তার খাদ্য। এই পুরো বিষয়টি ঠিক কি, মানে কিভাবে ব্যাখ্যা করবেন, আর এর চিকিৎসাই বা কি? এইটা এই আজকে নিয়ে এটা আলোড়ন হয়েছে, কিন্তু 2016 সালেও কিন্তু কেরলে এটা দেখা গেছিল। এবং এটা হচ্ছে ওদের ওখানে কিন্তু যদি যারা বেড়াতে গেছেন, যারা দেখবেন যে কেরালাতে প্রচুর পুষ্করিণী, নদী, নালা, এবং সেই জন্য এটা কিন্তু একটা এমন ব্যাকটেরিয়া যেটা নাক দিয়ে ব্রেনে চলে যায়, দিয়ে ব্রেনের যে বেসাল অংশগুলোকে খেয়ে নিতে থাকে, এবং তার জন্য রোগীর মৃত্যু হতে পারে। এবং স্ট্যাটিস্টিক্যালি বলা হচ্ছে 95% মানুষ কিন্তু মারা যায়। সেক্ষেত্রে আমি যেটা আমার থিওরিটিক্যাল নলেজ থেকে বলতে পারি, আমি তো এই পেশেন্ট পাইনি, এটা একদম সৎভাবেই বলা যায়, কিন্তু আমার থিওরিটিক্যাল নলেজে বলতে চাই যে এক্ষেত্রে যে নিউট্রিশন, ব্রেনের নিউট্রিশন করে কিন্তু জিঙ্ক গ্রুপ অফ মেডিসিন, এবং সেই জিঙ্ক গ্রুপ অফ মেডিসিনগুলো দিলে যারা সাঁতার কাটেন, এবং এখানে ক্লোরিনাইজেশনের ব্যাপারটা আছে, এবং যেখানে ক্লোরিনাইজেশন করা নেই, সাঁতার কাটার যে পটগুলো আছে সেখানে যদি করেন, এবং যেখানে সুরক্ষিত নয় সেই সব পুষ্করিণীতে চান করবেন না। এবং আমরা অনেক সময় কোনো ধর্মীয় কারণেই আমরা গঙ্গার জলে স্নান করি, বিশেষ করে হিন্দুরা, এবং সেক্ষেত্রে গঙ্গার জল দূষিত, সেক্ষেত্রেও কিন্তু, এবং এখন আমি যেটুকু খবর পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ব্যাকটেরিয়া, মানে ভাইরাস বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে সচেতন হতে হবে। আবার এর সঙ্গে প্রয়োজনে যারা জলের সঙ্গে কাজ করেন, ডুবুরির কাজ করেন, সাঁতার কাটেন, তারা যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে কিন্তু এই ভাইরাসকে প্রতিহত করে দিয়ে যেতে পারে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। আচ্ছা স্যার, আরও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করে যাচ্ছিলাম, সেটা মহিলারা প্রায় ভোগেন, সেটা হচ্ছে ইউটিআই বা প্রস্রাবে ইনফেকশন বা কিডনি জনিত কোনো ইনফেকশন হলে, এটাতে হোমিওপ্যাথি কিভাবে ট্রিটমেন্ট করে, আর আপনারা কি কি কেস পাচ্ছেন? এটা তো প্রচুর কেস পাই। আসলে আমাদের দেশের মা বোনেরা তারা অনেক সময় বাইরে টয়লেট অবস্থাটা ভালো না হওয়ার কারণে তারা চেপে রাখেন, আর চেপে করার জন্য অনেক সময় ইনফেকশন, এবং আমাদের কাছে অনেক মহিলা আসেন যারা বারবার বিকলায় বা ইকোলাই ইনফেকশন হয়। আর একটা ব্যাপার হচ্ছে ওই যে পেচ্ছাপটা করবে না বলে, প্রস্রাবটা করবে না বলে তারা জল কম খান, তার জন্য কিডনি ইনফেকশন হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, এবং অনেক সময় এখন নানা কারণে ফাস্টফুড খাওয়া বা নানা কারণে কিডনিতে সিস্ট হয়, অনেক সময় এমন অবস্থায় চলে যায় কিডনি কিন্তু ডিসফাংশন হয়ে যায়, এবং সেক্ষেত্রেও আমাদের ট্রিটমেন্ট আছে। এবং এক্ষেত্রে বলবো জলটা বেশি করে খেতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে যৌনাঙ্গ পরিষ্কার করাটার কথাটা আগেই বলেছি, আর পরিষ্কার জল ব্যবহার করতে হবে। এবং অনেক সময় কি হয়, আমরা হয়তো বাসনটা ভালো জলে ধুচ্ছি, এবং গ্রামের মহিলারা, মা বোনেরা তারা এখনো পুকুরে স্নান করেন, এবং সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ক্ষেত্রে বলবো হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের কিন্তু অনেক ওষুধ আছে, জ্বালা হলে ওষুধ, এবং প্রস্রাব করার আগে জ্বালা আলাদা ওষুধ, প্রস্রাব করার পরে জ্বালা আলাদা ওষুধ, এবং তার সঙ্গে দেখে নিতে হবে যদি রক্ত আসে তাহলে সেখানে কিন্তু কিডনি স্টোন হতে পারে, অনেক সময় সেটা কিন্তু প্রি ক্যান্সারাস স্টেজ বলে মনে হতে পারে। সর্বোপরি বলতে চাই যে মানে প্রস্রাব সংক্রান্ত যাবতীয় ইনফেকশনজনিত কারণে যা রোগ হয় সমস্ত চিকিৎসাই হোমিওপ্যাথিতে সম্ভব, এবং আমরা প্রচুর পেশেন্ট পাই, সেটা মহিলা পাই, পুরুষ পাই,
এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে জেনিটাল হাইজিনটাকে মেনটেন করা, জল খাওয়া এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে, এবং প্যান্টিটা যে পরছেন সেই প্যান্টিটা কিন্তু কটনের প্যান্টি হলে ভালো হয়। এবং লেডি মানে যারা ইয়াং লেডি তারা অনেক সময় প্যান্টি পরে শুয়ে যায়, সেটা কিন্তু কখনোই করবেন না, কারণ তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আচ্ছা স্যার, এরপর যে প্রশ্নটাই আসবো আপনার কাছে, যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা জানি যে হোমিওপ্যাথি একেবারে ধন্বন্তরী, যে কোনো প্যাথিতে সেটা ভালো না হলেও হোমিওপ্যাথিতে ত্বকের যে কোনো সমস্যায় একেবারে নিরাময় হয়ে যায়। কিন্তু স্যার এই ত্বকের ইনফেকশন বা স্কিন ইনফেকশন এগুলোরও তো নানান ভাগ আছে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন হোমিওপ্যাথি কতটা সফল? অ্যাকচুয়ালি ত্বক হচ্ছে সব থেকে বড় একটা অর্গ্যান। আমরা যে জ্ঞানেন্দ্রিয়র কথা বলি, ত্বক হচ্ছে ফার্স্ট জ্ঞানেন্দ্রিয়, কারণ প্রথমেই যখন ব্যাকটেরিয়া আসে স্কিনকে অ্যাটাক করে এবং স্কিন কিন্তু সেটাকে প্রোটেক্ট করে। যখন না করতে পারে তখন সেই ইনফেকশন হয়ে নানা রোগের কারণ হতে পারে, এবং এক্সিমা হতে পারে, কেবিস হতে পারে। কেবিস হচ্ছে একটা জাম, সেই জামটার জন্য হতে পারে, এবং সেই জন্য এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু চর্মরোগের সব থেকে বড়। আমি কয়েকটা হোস্টেলে গেলাম, একটা বয়েজ স্কুলে বা যারা হোস্টেলে থাকে তারা একে অপরের গামছা ব্যবহার করে এবং তাদের জল ব্যবহার করে, এই কারণে কিন্তু ইনফেকশনটা বেড়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সাবানটা ব্যবহার করছেন, কিন্তু সাবানটা পুরোপুরি ধৌত করতে হবে। এবং নট অনলি দ্যাট, আমরা যে কাপড় চুপড় পরিষ্কার করি, আমাদের সময় আমরা যখন গ্রামে ছিলাম আমরা বার সাবান ব্যবহার করতাম, এখন কিন্তু ডিটারজেন্ট পাউডার, কিন্তু সেটাকে মায়েরা কি করছে এখন যেটাকে চুবিয়ে দিচ্ছে, কিন্তু সেটা পুরোপুরি ধৌত না হলে ওই যে মানে তার যদি সামান্যতম ডিটারজেন্টের অংশ থাকে, সেই ক্যান বি রিয়াকশন ফ্রম দি স্কিন, এবং সেই জন্যে আমরা এবং আর অনেক সময় অটোইমিউন ডিজিজ হয়, সেটা ভেতর থেকে হয়, যেমন সোরাসিস একটা কারণ, সেটাও একটা ইনফেকশন, ভাইরাস ইনফেকশন, কেবিস হতে পারে এবং ড্রাই এক্সিমা হতে পারে। সেইগুলো অল কাইন্ড অফ স্কিন ডিজিজ ক্যান বি ট্রিটেড বাই হোমিওপ্যাথি। এবং নট অনলি দ্যাট, আমার চর্মরোগের বইয়ের 5টা সংস্করণ বেরিয়েছে এবং সেটা ভালো বিক্রি হয়। এবং সেটা কথা নয়, কথাটা হলো এই যে ইভিন ক্যান্সার পর্যন্ত ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে সম্ভব। অর্থাৎ হোমিওপ্যাথি শুধুমাত্র সর্দি কাশি জ্বরের ওষুধ নয়, এবং স্কিনের যাবতীয়। এবং আরেকটা ব্যাপার বলে দিই এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি আমরা সবাই জানি স্কিনের কিছু হলে মলম লাগাই, মলম দেওয়া মানে সাপ্রেশন। বিজ্ঞান বলে এই সাপ্রেশন করলে তার জন্য কিন্তু আপনার ভবিষ্যতে আপনার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট প্রবলেম হতে পারে, অর্থাৎ হাঁপানি হতে পারে। তাই হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু আরেকটা কথা বলে দিই, হয়তো বাইরে আমরা চর্মরোগ সেটা হয়তো দেখতে ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে, লজ্জাজনক পরিস্থিতি, কিন্তু সেটাও কিন্তু আশীর্বাদ। আসলে ভেতরের রোগটা বাইরে চলে এসছে, এটা হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে ভালো করলে যেমন আপনি ওই রোগ থেকে মুক্তি পাবেন, অপরদিকে আপনার রেসপিরেটরি জনিত যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে সমস্যাগুলো হবে না, সেটাও কিন্তু কম পাওয়া নয়। এটা একটা হোমিওপ্যাথির আশীর্বাদ বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আর সব মিলিয়ে আপনি বইয়ের কথা উল্লেখ যখন করলে খুব জানতে ইচ্ছে করছে যে 90টিরও বেশি বই চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে এরকম ভাবে আপনি জড়িয়ে রয়েছেন, তারপর 90টিরও বেশি বই, সময় কখন পেলেন, উৎসাহ কিভাবে পেলেন? এবং এই বইয়ের তো আমি অনেকবার বলেছি, আমাদের ডাক্তার ভরনাথ চক্রবর্তী শ্রদ্ধেয় ডাক্তারবাবু তিনি আমাকে একবার বলেছিলেন যে তুমি আমার থেকে বড় ডাক্তার, তার মতো ডাক্তার আমি তখন একদম শিশু বলা যায় চিকিৎসা ক্ষেত্রে। তো তার এই তিনি বললেন যে কারণ, আমি বললাম স্যার এরকম কেন বললেন? তিনি বললেন যে দেখো আমি যখন মারা যাবো তখন তো লোককে সেবা দিতে পারবো না, কিন্তু তোমার বই যতদিন মানুষ থাকবে ততদিন কিন্তু এটা ভালো থাকবে, মানে সেবা দিতে পারবে। তাই তুমি কত বড় ডাক্তার। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই যে লেখালেখি আমার জীবনকে কিন্তু একটা মাত্রা দিয়েছে। কীরকম, আমি যখন গ্রামে গেছিলাম আমার তখন মনে হয়েছিল যে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার জীবনের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে, একটা বই লিখেছিলাম এবং আমার মনে হলো যে গ্রামে গ্রামে সব লিটল ম্যাগাজিনে আমি লিখবো। তখন আমি একটি পুরুলিয়ার একটি পত্রিকাতে একটি লেখা পাঠিয়েছিলাম সেতী রোগের হোমিওপ্যাথি চিকিৎসা, এবং তখন সেই সম্পাদক আমাকে বলছেন যে এই লেখাটা বের করা যাবে না। কেন বের করা যাবে না? বলছে আমাদের সাহিত্য পত্রিকাতে তো আমরা ডাক্তারি লেখা বের করবো না। তাই বললাম যে আমি যতটুকু জানি দাদা যে সাহিত্য মানে মানুষের কল্যাণ, তাহলে এটা একবার পরীক্ষামূলকভাবে ছাপুন। তিনি কিন্তু একজন বিখ্যাত লোক, তাকে সবাই চেনেন, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একজন কবি হিসাবে বিখ্যাত। তো তিনি পরবর্তীকালে 3 মাস পরে আমাকে চিঠি দিচ্ছেন যে আপনার এই লেখাটি ছেপে আমাদের একটি মানুষের চাকরির বহাল রাখা সম্ভব হয়েছে। সেটা কিরকম না, ওই লেখাতে ছিল সেতী সংক্রামক নয়। তো একজন মাস্টারমশাইয়ের তার ওই সেতী হয়েছিল বলে তার স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল গ্রামের মানুষ, কারণ ওখানে সংক্রামিত হতে পারে। কিন্তু আমার লেখাটা পড়ে তার স্কুল যাওয়ার অধিকার পেয়েছিল। তাহলে লেখা যে কত গুরুত্বপূর্ণ আমার জীবনে সেটা বারবার প্রতিফলিত হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই লেখা বই, আমি মারা যাব কিন্তু আমি পুড়ে যাব, কিন্তু আমার এই জ্ঞানের আলো মানুষের কাছে রেখে যাওয়ার প্রবণতাই আমার এই লেখা বা কলম ধরার কারণ। বাহ,
স্যার খুব ভালো থাকুন, এভাবেই আপনার চিকিৎসা ক্ষেত্র এবং লেখালেখির জগৎ এগিয়ে যাক। আপনারাও সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন অবশ্যই প্রত্যেক রবিবার ঠিক দুপুর 12টা মানেই কিন্তু অবশ্যই আপনাদের জন্য থাকে ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ, এবং 12টা মানেই কিন্তু রবিবার অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আর প্লাস নিউজে, কারণ সুস্থ থাকার চাবিকাঠি মানেই কিন্তু মল্লিক মেথড। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।